হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। ইনফেকশনে আক্রান্ত হার্ট ও ফুসফুস জানালেন মেডিকেল বোর্ডের চিকিৎসক। 12 ঘণ্টা থাকবেন নিবিড় পর্যবেক্ষণে। চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা। তারেক রহমানের দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহিদ ইসলামের। কক্সবাজার 4 আসনে শাহজাহান চৌধুরী ও আব্দুল্লাহর মনোনয়ন দ্বন্দ্বে বিভক্ত। বিএনপি নেতাকর্মীরা নরসিংদী 3-এ প্রার্থী ঘোষণা না করায় বাড়ছে বিরোধ। নরসিংদী 3 শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে, যাচাই বাছাই চলছে। ভারপ্রাপ্ত তারেক রহমান স্যারকে অনুরোধ করব, আমরা উকিয়া টাঙ্গনাবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্রাণী মশা। তথ্য আফ্রিকান সাফারি। শুধু এডিসের কামড়ে 2 দশকে দেশে 3,500 মানুষের মৃত্যু। মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি এটা এন্ডলেস জার্নি। মশাই একমাত্র পতঙ্গ সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী। প্রান্তিক জনপদে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে কার্যকারিতা, বাড়ছে মৃত্যু। অভিযোগের তীর হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের দিকে। টেলিমেডিসিনের মাধ্যমে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসক যে পরামর্শ পান, সেই পরামর্শের মধ্য দিয়ে গ্রাম্য চিকিৎসকের যে ধরনের অ্যান্টিবায়োটিক লেখেন, সেই অ্যান্টিবায়োটিক লেখা হাত থেকে সুরক্ষা পাবেন। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর এফ.এম. সিদ্দিকী। রবিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় তিনি কথা বলেন। আগামী 12 ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডক্টর এফ.এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী 12 ঘণ্টা মেডিকেল বোর্ডে তত্ত্বাবধানে রাখা হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনই বলা যাচ্ছে না, শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। সুস্থতার জন্য দেশবাসীর কাছে খালেদা জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান ডক্টর জাহিদ। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ফিরোজা থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত 15 অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। ওনার মাইট্রাল স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে, সেই জন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি। উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘণ্টা যেটি বললেন প্রফেসর এফ.এম. সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসবেন। বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলেই ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে। রাজধানীর চিনমোট্টি সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আশ্বাস দেন তারেক রহমান।
রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ 7 দফা দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা। সম্মেলনে বিগত 16 বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। জঙ্গি নাটক সাথে ইমামদেরকে বেইজ্জত করা, মুসলমানদেরকে বেইজ্জত করা আর হবে না। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত দীর্ঘ 1.5 দশকের তাবেদারি শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। তারেক রহমান বলেন, ইমাম খতিবদের রাষ্ট্র গঠন কাজের বাইরে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছেন তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানী ভাতা দেবার ব্যাপারে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে। সমাজ গঠনে ইমাম খতিবদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেমদের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক। শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি, কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি, সামাজিক ফ্যাসিবাদ দূর না করি, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর না করি, তাহলে বাংলাদেশকে কিন্তু আমরা নতুন করে গড়তে পারবো না। ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত একটি সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা বলেন ইসলামী রাজনৈতিক দলের নেতারা। যে আগামী বাংলাদেশে এদেশের মসজিদগুলোকে আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে, তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির 2 নেতার দ্বন্দ্ব কোন্দলে উত্তপ্ত কক্সবাজার 4 সংসদীয় এলাকা। টেকনাফ ও খিয়ায় দলটির নেতাকর্মীরাও 2 গ্রুপে বিভক্ত। এই আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর থেকে পাল্টা কর্মসূচি পালন করছে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা। দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থানে। দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপি নেতাকর্মীদের, কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসনের চিত্র ভিন্ন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ। সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ। অবৈধ নমিশন এটা প্রত্যাহার করে বললে তারেক রহমান খালেদার আরো আহ্বান জানায়। এখানে 47 বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে। চীনের নেতারা আছেন, ভারপ্রাপ্ত তারেক রহমান স্যারকে অনুরোধ করব আমরা উখিয়া টেকনাফবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে। দলের সাধারণ নেতাকর্মীরাও 2 গ্রুপে বিভক্ত। উখিয়ার চেয়ে টেকনাফে প্রায় 50,000 ভোট বেশি। মনোনয়ন বঞ্চিত কোষাধ্যক্ষ আবদুল্লাহর বাড়িও সেখানে। বিরোধ না মিটলে ভোটে প্রভাব পড়বে বলে শঙ্কা নেতাদের। টেকনাফবাসীর যে চাওয়া নমিনেশনটা এবার টেকনাফে দেওয়া হোক, একটি শুধু কারণ উখিয়া উপজেলার সাথে টেকনাফ উপজেলায় 50,000 ভোট বেশি। দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় 1 যুগের মতো। 1 যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা 5 মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে। ভোটের আগে দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আছেন দলের একটি অংশ। উখিয়া টেকনাফ থেকে নমিশন দেওয়ার জন্য আমরা উখিয়া টেকনাফবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ উচ্ছ্বাসিত। দলীয় লোক উনি অনেক কষ্ট করছিল, তো শাহজাহান চৌধুরী নিজেই বলছি যে মানে একটু ঠান্ডা হলে আমি ওনার সাথে আলাপ করে বাসায় গিয়ে আলাপ করে একটা সমাধান আনব।
মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহ এই বিষয়ে কথা না বললেও সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী। এখানে তো কোনো অন্য কোনো বিরোধ নাই, এগুলি তো পলিটিক্যাল বিরোধ। এটা এই দেখছেন, এই আবার মিটমাট হয়ে আমরা কাজ করতেছি একসাথে দলের জন্য। যে কূপটা এখানে আছে, এই কূপটা শীঘ্রই নিরসন হয়ে যাবে, এটা আমরা পদক্ষেপ নেব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নরসিংদীর 5টি আসনের মধ্যে 4টিতে এমপি প্রার্থীর ঘোষণা দিয়েছে বিএনপি। মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। দিন দিন বাড়ছে মতবিরোধ। এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী 3, 2,81,000 ভোটারের এই আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। 2010 সালে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ। আগে সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করলেও নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মতবিরোধ। একটি সমস্যা, সেটি হচ্ছে দিন তো ফুরিয়ে যাচ্ছে। অন্য প্রার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত, আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না। আমরা করছি এখন দলের প্রচারণা, শুধুমাত্র ধানের শীষের প্রচারণা করছি। একজন নমিনি হিসাবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি না, এতে কিন্তু আমরা একটু পিছনে পড়ে যাচ্ছি। আরও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা। 31 দফা বাস্তবায়নে ঠিক কোন প্রার্থীটি উপযুক্ত, সেই জন্য আরও অধিকতর অনুসন্ধানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, এটাই আমরা জানতে পেরেছি। 4টা আসনে যাচাই বাছাই শেষ হয়েছে। নরসিংদী 3, শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে, যাচাই বাছাই চলছে, তবে খুব শীঘ্রই এর সিদ্ধান্ত চলে আসবে। 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার প্রস্তাব উত্থাপন করলে 2007 সালে মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে বিএনপি। তবে এলাকার মানুষ এখনও তার অবদানের কথা স্বীকার করেন। তাই প্রয়াত এই নেতার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে সতর্ক করেন মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব। আমাদের দাবি এখন যে মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কারটা বিএনপি থেকে যেন প্রত্যাহার হয়। আর যদি মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রত্যাহার না হয়, তৃতীয় পক্ষ তো রাজনীতিতে সবাই সবার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। হয়তোবা যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে পারে। 5 মাস আগে এই আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনোনীত প্রার্থী বলেন, বিগত 54 বছরে মানুষ দেশের প্রভাবশালী সব দলের শাসন দেখেছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও জনগণের পরিবর্তন হয়নি। তাই এবার এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত নেতা। মানুষের অভাবনীয় সাড়া আছে, মানুষের পরিবর্তনের পক্ষে। বিগত 54 বছরে মানুষ বাংলাদেশের প্রভাবশালী সব দলের শাসন দেখছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। দ্রুত নরসিংদী 3 আসনে জনবান্ধব এমপি প্রার্থীর মনোনয়ন দিয়ে সকল শঙ্কার অবসান ঘটাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। জারিন অর্নি, যমুনা নিউজ। যুদ্ধটা মশা ও মানুষের। মানুষ মশা মারছে, মশাও মানুষ মারছে। তাতে যেন ধরাশায়ী মানুষই। শুধু এডিস মশার কামড়েই দেশে গত 2 দশকে মৃত্যু হয়েছে 3,500 মানুষের। মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এডিস মশার প্রাণঘাতী হয়ে ওঠার তথ্য জানাচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। 2 বা 3 মিলিমিটারের এক পতঙ্গ মশা। দেশে 100-র বেশি প্রজাতি আছে। সবচেয়ে ভয়ঙ্কর এডিস। একটি এডিস একবারে ডিম পাড়ে 100 থেকে 150। কিছুটা লম্বা আকারের ডিম, মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন। প্রকৃতিতে বেঁচে থাকে 1 থেকে 2 বছর। পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না। উপযুক্ত পরিবেশে 2 দিনে ডিম থেকে বের হয় লার্ভা। 5 থেকে 7 দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে। একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা। একটি মশা বাঁচে 15 থেকে 40 দিন। নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে। পুরুষ মশা কামড়ায় না। মশার খাবার ফল ও ফুলের রস।
ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা। মশা থেকে ছড়ায় 8টি রোগ: ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল, ফাইলেরিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস। মশা কামড় দিলেই রোগ হয় না, বহন করতে হয় সেই রোগের জীবাণু। আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা, আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানবদেহে, যা সুপ্ত থাকে 3 থেকে 5 দিন। মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি যে একটা এন্ডলেস জার্নি। অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপ্রেশন, তারাও কিন্তু ক্লাইমেটের সাথে, এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি? বাঘ, সিংহ, হায়েনা বা সাপ? কোনোটিই না। আফ্রিকা সাফারিজের করা 20টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা। বিশ্বজুড়ে বছরে 7 থেকে 10 লাখ মানুষ মারা যায় মশার কামড়ে, অথচ মানুষ মশার চেয়ে 400 গুণ বড় আর ওজনে 30 লাখ গুণ ভারী। তবুও মানুষ যেন অসহায় ছোট্ট এই পতঙ্গের কাছে। আর বাংলাদেশেও এই মশার কামড়ে এবছর মারা গেছে 350 জনের বেশি। 2023 সালে এক বছরেই সর্বোচ্চ 1700 জনের মৃত্যু হয়। বিজ্ঞান আর গবেষণায় মানুষ অনেক এগিয়ে গেলেও মশার কামড়ে মৃত্যু থামানো যাচ্ছে না। পৃথিবীতে আর কোনো পতঙ্গ নেই যে এত বেশি রোগ ছড়ায় একসাথে। মশাই একমাত্র পতঙ্গ যে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী। এদিকে মশা ছড়িয়েছে দেশের প্রত্যন্ত এলাকাতেও, ফলে আগামী কয়েক বছর এডিস মশার কামড় অর্থাৎ ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে। সেই ডাইনোসর যুগের কথা, তখন মশাও ছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে ডাইনোসর, কিন্তু এখনও টিকে আছে মশা। আর এই মশার সঙ্গেই এখন যুদ্ধ মানুষের। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন যত বাড়বে, মশা ও মানুষের এই যুদ্ধ ততদিন চলতেই থাকবে, আর তাতে প্রাণহানি বাড়বে মানুষের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। চীন, ইন্দোনেশিয়া, উগান্ডার পর এবার জাতিসংঘের এসডিজি ভিলেজ ধারণা আসছে বাংলাদেশে। প্রথম দফায় নির্ধারণ করা হবে 3টি গ্রাম, যেখানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্য বাস্তবায়নে জোর দেওয়া হবে। পর্যবেক্ষণ করা হবে এনজিওর কার্যক্রম, পরে এখানকার অভিজ্ঞতা কাজে লাগানো হবে অন্যান্য অঞ্চলে। পরিকল্পনা কমিশন বলছে, গ্রাম নির্বাচনে জলবায়ু ও দারিদ্র্য পরিস্থিতি গুরুত্ব পাচ্ছে। যদিও গবেষকদের দাবি, এসডিজি ভিলেজ ধারণা আনতে দেরি করে ফেলেছে বাংলাদেশ। এসডিজি ভিলেজের ধারণা শুরু চীনের ইউনান প্রদেশে। 2017 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও স্থানীয় অংশীদার মিলে ওয়াইপুলা গ্রামকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়, যেখানে আয় বৃদ্ধির নতুন উদ্যোগ ছিল নিশ্চিত করা হয় কাজে নারী পুরুষের সমান অধিকার। পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পর্যটন ও সামাজিক নেতৃত্ব ঘিরে নতুন উদ্যোগ আসে। পরে ইন্দোনেশিয়া ও উগান্ডাতেও এসডিজি গ্রাম নির্বাচন করা হয়। উদ্দেশ্য, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের একটি আদর্শ পরিবেশ তৈরি, যেখানে প্রাধান্য পাবে তরুণরা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো না। বেশ কিছু অভিষ্ট অর্জনে অবস্থান আগের চেয়ে পিছিয়েছে। সমন্বিত পরিকল্পনার অভাব তো আছেই। 2030 সাল পর্যন্ত বাজেটের বাইরে $928 বিলিয়ন সংগ্রহ নিয়েও বেগ পেতে হচ্ছে। কয়েক মাস আগে জাতিসংঘে জমা দেওয়া ভিয়েনার রিপোর্টেও এই বাস্তবতা উঠে আসে। এবার 3টি এসডিজি গ্রাম নির্বাচনে আগ্রহী বাংলাদেশ। যাচাই বাছাই গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পরিস্থিতি। আলাদা মডেল তৈরি হতে পারে পার্বত্য চট্টগ্রামেও। এরই মধ্যে বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্যরা। আলোচনা হয়েছে এনজিওর সাথেও। এই ভিলেজগুলোতে সরকারের যেসব মেকানিজম আছে সেগুলো প্রপারলি কাজ করে কিনা, সেখানে জিও, এনজিও, সিএসও, ডেভেলপমেন্ট পার্টনাররা যেসব কাজ করে লোকাল লেভেলে সেগুলোকে কোঅর্ডিনেটেড ওয়েতে সেই ভিলেজগুলোতে ইমপ্লিমেন্ট করা, এবং তাতে করে দেখা যায় 1 থেকে 1.5 বছরের মধ্যে এসডিজিগত যেসব অর্থনৈতিক উন্নয়নের বিষয় আছে সেগুলো লোকাল লেভেলে কীভাবে কাজ করে, এবং তার ভিত্তিতে হয়তো আমরা এটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা রাখবো। বাংলাদেশে এসডিজি গ্রাম বাস্তবায়নে বড় বাধা হতে পারে বিনিয়োগ। বিতর্ক আছে দীর্ঘমেয়াদী উন্নয়ন ভাবনা নিয়ে, কেননা দর্শন বদলে যেতে পারে নির্বাচনের পর নতুন রাজনৈতিক সরকার এলে। তাহলে এসডিজি গ্রাম থেকে কি পাবে বাংলাদেশ? আমাদের যে পরিমাণ গ্রাম
সেই তুলনায় কিন্তু 3টা গ্রামে নিয়ে এটা থেকে যে লেসন আমরা পাবো বা এটার যে অগ্রগতিটা দেখে পরবর্তীতে অন্য জায়গায় রেপ্লিকেট করার সময় কিন্তু খুবই কম। তো আমি মনে করি জিনিসটা আইডিয়াটা খুবই ভালো, কিন্তু এই ধরনের আইডিয়া আরও আগে নেওয়া দরকার ছিল। প্রস্তুতি শেষ হলে নতুন বছরের শুরুতেই এসডিজি গ্রাম উদ্বোধন করতে চায় পরিকল্পনা কমিশন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিল্পাঞ্চল বা প্রবাসী নির্ভর জনপদ নয়, ক্ষুদ্র বা মাঝারি কুটির শিল্পের অবস্থাও তেমন আহামরি না। তবু জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা ও সরকারি বেসরকারি উদ্যোগী ঘুরে দাঁড়াচ্ছে একসময় দারিদ্র্যপ্রবণ অঞ্চলের তালিকায় শীর্ষে থাকা কুড়িগ্রাম। পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, 1 দশকে উত্তরাঞ্চলের এই জনপদে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা কমেছে। এখনও নাগরিক অনেক সুবিধায় অধরা থাকলেও কুড়িগ্রামবাসী বলছেন দিন বদলাচ্ছে ধীরে ধীরে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ অন্তত 16টি নদ নদী বেষ্টিত জনপদ এই কুড়িগ্রাম। একসময় দরিদ্র প্রবণের তালিকায় শীর্ষে ছিল উত্তরাঞ্চলের এই জেলার নাম। স্থানীয়রা বলছেন, এখনও নাগরিক ও মানবিক নানা সুবিধা থেকে বঞ্চিত তারা। খুব একটা সচ্ছলতাও আসেনি। তবে বড় শিল্পাঞ্চল বা প্রবাসী অধ্যুষিত জনপদ না হলেও দিন অনেকটা বদলেছে। 2016 সালে দেশের সবচেয়ে দরিদ্র জেলা ছিল কুড়িগ্রাম। সেখানে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপে শীর্ষ 10-এও নেই এই জেলা। কোনো শিল্প কারখানা নাই, কোনো কাজের ব্যবস্থা নাই। এর কারণে এই কাজগুলো করতেছি, গ্রামে গ্রামে ঘুরি, বিক্রি করি। বাড়ির কাজ কামাই করি, আসি এখানে কাজ কামাই করি, বাচ্চাদের এখানে কাজ করি, বাচ্চাদের লেখাপড়া করাই। এখানকার মানুষ থেমে নাই, তারা বিভিন্ন মৌসুমে এখান থেকে বিভিন্ন শহরে চলে যায়, কাজকর্ম করে, তারা জীবিকা নির্বাহ করতেছে। চরাঞ্চলে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা ও পশুপালনে অবস্থা পরিবর্তন হয়েছে এই অঞ্চলের। আবাদের মৌসুম শেষ হলে পুরুষরা অন্য জেলায় গিয়ে ছোটখাটো কাজ করে, নারীরাও কিন্তু কর্মহীন নেই। তাই সারা বছরই কম বেশি আয় হয় এই গ্রামবাসীর। প্লাস্টিক রিসাইকেলিং একটা কারখানা তৈরি করতেছি। এখানে আমাদের যেমন একটা আয়ের উৎস হচ্ছে, তেমন এখানে 8-10 জনের একটা কর্মর জায়গা তৈরি হচ্ছে। আমাদের যদি একটা ভ্রমণ পর্যটন স্পট করা যায় চরগুলোকে, এরকম চিন্তা আমাদের করতে হবে। পাশাপাশি বাজেট বৈষম্যর কথা তো আগে বলছি, বাজেট বৈষম্য আমাদের চরম একটা কুড়িগ্রামের জন্য হতাশার একটা বিষয়। আর এই বাজেট বৈষম্য একদম জিরোতে নিয়ে আসতে হবে। কর্মটা থাকলে আমরা সারা জীবন করি খেতে পারবো। এই কারণে আমার কোনো ত্রাণের কোনো প্রয়োজন নেই, আমার কর্মস্থলের দরকার, তাহলে আমরা নিজেকে স্বাবলম্বী করতে পারবো। স্থানীয় প্রশাসন জানায়, 2016 সালে জেলার দারিদ্র্য সীমার নিচে বাস করত প্রায় 71% মানুষ। বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় 31%। এখনও জনপদের উন্নয়নে নেওয়া হচ্ছে সরকারি বেসরকারি নানা উদ্যোগ। বাড়ছে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তাদের সংখ্যা। এখানে যে কৃষি উৎপাদন সেটা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আগে যেসব জায়গায় এক ফসলের জমি ছিল, একটা ফসল হতো, সেখানে এখন 3টা ফসল হচ্ছে। এখানে প্রচুর পরিমাণ সরকারি প্রোগ্রাম চলে, আর সরকারের পাশাপাশি বেসরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করছে, বিশেষ করে এনজিওরা কাজ করছে। তো কাজগুলো অনেকটা ইফেক্টিভ হচ্ছে। আমরা যদি সমন্বিত খামার ব্যবস্থাপনা করতে পারি, অর্থাৎ চরাঞ্চলের গরু যদি পালন করা হয়, সেখানে ছাগল ভেড়ার উৎপাদন করে আমরা যদি মাংসের চাহিদা পূরণ করতে পারি, এই ধরনের কিছু চেইন শপ তৈরি করা। সিজনাল বেকারত্বটা মেনে নিত, সিজনের সময় তারা বসেই থাকতো। কিন্তু এখন তারা কি করে, এই অঞ্চলে যখন কাজ থাকে না, তারা কুমিল্লা, ঢাকা বা যে যে অঞ্চলে কাজ পাওয়া যায় তারা সেখানে যায়। মোট কথা তারা এখন আর বেকার থাকতে চায় না। 450-এর উপর চরাঞ্চলের এই জেলায় প্রায় 25 লাখ মানুষের বাস। সাজিন অন্তরা, যমুনা নিউজ। বরগুনায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্ত হচ্ছে শিশুরাই বেশি। এদিকে বরগুনা জেলা হাসপাতালে সূর্য সংকট সহ নানা অভিযোগ রোগী স্বজনদের। পাওয়া যাচ্ছে না বিনামূল্যের ওষুধ, নেই যথেষ্ট চিকিৎসা সরঞ্জাম, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দ্রুত এই সকল সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বরগুনার পুরাকাটা গ্রামের সুরমা বেগম 2 মাসের শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় দ্রুত নিয়ে আসা হয় 250 শয্যা জেনারেল হাসপাতালে।
শীত মৌসুমের শুরুতেই জেলায় বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। 50 শয্যার ওয়ার্ডে খালি নেই কোনো বেড, মেঝেতেই ঠাঁই নিয়েছেন অনেকে। নেবুলাইজার মেশিন সংকট, অক্সিজেন নিতে দিতে হয় সিরিয়াল। নবজাতকদের জন্য বিশেষায়িত ওয়ার্ডের বেশিরভাগ মেশিনও বিকল বলে অভিযোগ স্বজনদের। আমার বাচ্চার অক্সিজেন দরকার আছে, আবার আরেকজনের বাচ্চারও দরকার আছে, তখন দেখা যায় কি আমারটা খুলে নিয়ে হেরে দেয়। এখানে যতগুলো মেশিন আছে এর ভিতরে বেশি অংশই আর কি মেশিন আর কি নষ্ট। আমার বাচ্চা অসুস্থ কিন্তু আমি সিরিয়ালে পাচ্ছি না। আমাকেও বাধ্য হয়ে আর কি গ্যাস দেওয়ার মেশিন কিনে লওয়া লাগছে। শুধু শয্যা ও চিকিৎসা সরঞ্জামের সংকটই নয়, পাওয়া যায় না বিনামূল্যের ঔষধও। যথাযথ সেবা না পাওয়া সহ হাসপাতালের অব্যবস্থাপনার অভিযোগ রোগী স্বজনদের। ভর্তি দিছে, ওষুধপাতি লাগবে আর কি, স্যালাইন টেলাইন লাগবে, এগুলো আমার লেখা দিছে, বাইরে থেকে কিনতে হয়েছে। পরীক্ষা করতে পারি নাই, হাতে টাকা নাই, যা টাকা নিয়ে আসছি তা তো ওগুলো কিনতেই গেছে। হসপিটাল থেকে আমাদের কোনো ওষুধ নাই, আমরা মানে ডাক্তার যেটা লেখছে ওটা বাইরে থেকে কিনে আনছি। ওয়াশরুমের অবস্থা খুবই নাজুক, যেগুলো মানে ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে। একটা লাইট এই যে দেখেন জ্বলার মতো অবস্থা নাই। দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল তত্ত্বাবধায়কের। এছাড়া শীতে রোগ থেকে বাঁচতে বেশ কিছু পরামর্শ দিলেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। ওষুধের অনেক সংকট আছে। পরবর্তী আমরা ঢাকায় চেয়েছি, ওষুধগুলো আসলে বাদ বাকিটা ইনশাল্লাহ অনেকে দেওয়া যাবে। নেবুলাইজার মেশিন আমরা কিনবো সামনে ইনশাল্লাহ আশা রাখি। এগুলো তো আগে অনেক আগে তো এগুলো কেনা হয়নি, আর একের পর এক যন্ত্রপাতি তো পুরনো হয়ে যায়, আবার অনেকে ব্যবহারের ফলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। বাচ্চাকে ঠান্ডা লাগতে না দেওয়া, বাচ্চাকে নিয়ে বেশি বাইরে না যাওয়া, বিশেষ করে শীতের সিজনে আমাদের দেশের গার্জিয়ানদের যেরকম একটা টেন্ডেন্সি থাকে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো এই শীতের শুরুতেই যখন করা হয় তখন বাচ্চাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতিদিন জেনারেল হাসপাতালের শিশু বিভাগে 80 থেকে 100 জন রোগী ভর্তি হয়। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। চিকিৎসা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য মতে ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্সে বাংলাদেশে প্রতি বছরে লাখে প্রাণ হারাচ্ছেন 200 জনেরও বেশি। এর ভয়াবহতা প্রান্তিক জনপদে। কথিত চিকিৎসকরা অবাধে রোগীদের দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় টেলিমেডিসিনের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন রংপুরের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। প্রেসক্রিপশনগুলোর সূত্র ধরে রংপুরের পীরগাছার অন্নদানগর বাজারে মিলনচন্দ্র বর্মনের চেম্বারে যমুনা টেলিভিশন রোগীদের দেদারসে দিচ্ছেন অ্যান্টিবায়োটিক ওষুধ, যা বিক্রি হচ্ছে পাশেই রেজিস্ট্রেশনবিহীন ফার্মেসিতে। একই চিত্রের দেখা মিলল কদমতলী বাজারের আব্দুল জলিলের চেম্বারেও। পল্লী চিকিৎসকের পদবি ব্যবহার করলেও তারা দেখাতে পারেননি কোনো সনদ। কথিত চিকিৎসকদের ইচ্ছে মতো ওষুধ দেয়ার খেসারত দিতে হচ্ছে রোগীদের। জ্বর হয়েছিল, ওর ডাকছি আলছে, ওষুধ লেগে দিয়েছে, খাওয়ার পর বেশি অসুস্থ হয়েছে। জ্বর সর্দি কাশির জন্য মূলত আমাদের পীরগাছা বা রংপুর যাওয়া পসিবল না, এনাদের কাছে আমাদেরকে ধারস্থ হতে হয়। অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই হাতুড়ে ডাক্তার ও ওষুধ বিক্রেতাদের। সবাই লেখে এই হিসেবে লিখছিলেন, আপনারা এখন আসছেন বলতেছে, এখন আমি এটা সচেতন থাকবো যে এটা আমার দ্বারা লেখা সম্ভব নয়, লেখা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট আমাদের ওইভাবে লেখার কোনো অধিকার আমাদের নাই। লেখি আসলে ঘটনা ওই যে বললাম যে আসলে ওইভাবে হাসপাতাল থেকে লেখে আর রোগী এসে বলে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জও তুলে ধরলেন অ্যান্টিবায়োটিক ওষুধের নির্বিচার সেবনের কথা। কেউ একদিনের জ্বর নিয়ে যায় তখনই ওনারা একটা এজিথ্রোমাইসিন মনে হয় দিয়ে দেয়। ওনারা কখনো অ্যান্টিবায়োটিক লিখতে পারে না। একটি পল্লী চিকিৎসকের কিন্তু একটা গাইডলাইন আছেন যে পল্লী চিকিৎসক কি ওষুধ দিতে পারবেন, লিমিটটা ক্রস করেন, এটাও কিন্তু বিদ্যমান আইনের বিরোধী। এমন অবস্থায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এমন একটা সময় হয়তো চলে আসতে পারে যে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা থাকবে না, সুতরাং এই জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যেন কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা হয়। বাংলাদেশে চিকিৎসক সংকট বেশ প্রকট। এমন অবস্থায় বিভিন্ন প্রান্তিক জনপদে বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় বেশ সাড়া ফেলেছে টেলিমেডিসিন কার্যক্রম। তিনি আমাকে এখান থেকে এই বড় ডাক্তার দেখাইলো, অনেক ভিডিও কলে অনেক ভালো পরামর্শ দিল, ওষুধও লেগে দিল। যে সিস্টেমটা ওনারা চালু করছে এতে করে যারা প্রান্তিক জনপদের যারা লোক আছে
তাদের কষ্ট করে শহর যেতে হয় না বা 700 টাকা 800 টাকা করে ভিজিট দিতে হয় না। বিপিডিএ টেলিমেডিসিন সেন্টার গাইডলাইন এখান থেকে আমি সংযোগ নিয়েছি। যখন অ্যান্টিবায়োটিকের আমার প্রয়োজন মনে হয় তখন আমি এখানে মানে ভিডিও কলে স্যারদের সহযোগিতা আমি অ্যান্টিবায়োটিক লেখি। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটানো গেলে টেলিমেডিসিন সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে, কমবে অ্যান্টিবায়োটিক ওষুধের অবাধ ব্যবহারও। ফার্মেসিতে গেলে গাদা গাদা ওষুধ দিয়ে যায়, এখানে এই জিনিসগুলা থেকে তাদের সাথে ভুল না হয়, যারা যেন সঠিক পথে থাকে সেটা তৈরি করার একটা চেষ্টা করতেছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে দেশে অ্যাক্সেস অ্যান্ড ওয়াজ গ্রুপের বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় 90% অকার্যকর হয়ে পড়েছে। দেশে প্রতি বছর 1,70,000 লোক মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শকের ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, এই যে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার, এটার প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে কি কোনো মনিটরিং কার্যক্রম চালানো হয় কিনা একটু জানাবেন। আর টেলিমেডিসিন কার্যক্রমের সুফল কেন সাধারণ মানুষ পাচ্ছে না এখনো, সেটাও একটু জানাবেন। আছেন বা যারা প্রান্তিক জনপদে যে ডাক্তারগুলো আছেন তারা কিন্তু এখনো নিজেরাই অর্থাৎ বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। সে কারণে কিন্তু এই রেজিস্ট্যান্স একটি ভয়াবহ মাত্রা আমরা দেখেছি এবং সেটি তো বলা হচ্ছে যে দুটো গ্রুপের ওষুধের প্রায় 90% অকার্যকর হয়ে পড়েছে এবং সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেটি তো বলা হচ্ছে যে দুটো গ্রুপের ওষুধের প্রায় তো আসলে যে মনিটর এবং সেখানে কিছু চিকিৎসককে তারা আইনের আওতায় এনেছিলেন, কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু সেটি দেখি না। যেটি আমরা কথা বলছিলাম পীরগাছার যে স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ তিনিও যেটি বলছিলেন যে যদি সহযোগিতা পাওয়া যায় প্রশাসনের, সিভিল প্রশাসনের, তাহলে এই কার্যক্রমটি কিন্তু চলতে পারে। এবং সব থেকে ভয়াবহ যে বিষয়টি হচ্ছে যে এখন আমরা যে জায়গাটিতে আছি একটা প্রান্তিক জায়গায়, এই প্রান্তিক জায়গায় যে এই যে দোকানটি আছে অর্থাৎ মেডিসিনের যে কর্নারটি আছে, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে টেলিমেডিসিন কার্যক্রমটি পরিচালনা করা হয়। অর্থাৎ এভাবে যদি প্রত্যেকটি ফার্মেসি বা প্রান্তিক জনপদের যে ওষুধের দোকানগুলো আছে বা যেখানে চেম্বার আছে সেখানে যদি এই টেলিমেডিসিন কার্যক্রমটি পরিচালনা করা হতো তাহলে এই যে ভয়াবহ যে বিষয়টি আছে সেই বিষয়টি কিন্তু হতো না। কিন্তু এটি কিন্তু এখনো সেভাবে চালু হয়নি, তবে যে জায়গায় চালু হয়েছে সেই জায়গায় কিন্তু এটা সাড়া ফেলেছে। অর্থাৎ লোকজন যারা আছেন তারা কিন্তু এখানে দুটো বিষয় হচ্ছে, শহরে গেলে তাদেরকে অর্থ খরচা করতে হচ্ছে এবং পয়সা বেশি লাগতেছে, কিন্তু এখানে যখন তারা টেলিমেডিসিন কার্যক্রমের মাধ্যমে যখন এই চিকিৎসাটি নিচ্ছেন তখন যেটি দাঁড়াচ্ছে যে তখন তারা অর্থ বাঁচতেছে তাদের এবং তারা শুদ্ধ যে চিকিৎসাটি সেই চিকিৎসাটি কিন্তু তারা করতে পারছেন। এবং আমরা যখন রংপুর বিভাগের স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি বলছিলেন যে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনিও বলছেন যে এটিকে কিভাবে দ্রুত ছড়িয়ে দেওয়া যায় জনপদে এবং তাহলে এখানে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাচ্ছিলেন মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। আর পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটনাস্থল থেকে সাবেক পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী নিজ পিস্তল দিয়ে সিনহাকে গুলি করেন। এই গুলির আঘাতেই সিনহার মৃত্যু হয়েছে বলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে। মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে 2 জন বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রোববার 378 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ আলোচ্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, পরিকল্পনাকারী ও ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে 3য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে শহরের পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা সদর থানার মামলা করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
মামলায় অভিযোগ করা হয় গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের ওয়াশরুমে ওই ছাত্রীকে ডেকে নেয় অভিযুক্ত শিক্ষক। সেখানে শিশুটিকে ধর্ষণ চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার করে পালিয়ে যায়। পরিবারকে জানালে ওই দিনই বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করে ছাত্রীর বাবা। রোববার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা মামলা করলে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয় অভিযুক্ত শিক্ষককে। আদালত তাকে কারাগারে পাঠায়। বিষয়টি তদন্ত করছে পুলিশ। নাটোরের তিরাইল গ্রাম মুখরিত পাখিদের কিচির মিচিরে। গেল কয়েক বছর ধরে স্থায়ী হয়ে উঠেছে এখানকার পরিযায়ীরা। শীতের আগমনে বেড়েছে আনাগোনা। স্থানীয়রাও বন্ধুত্ব পাতিয়েছে পাখিদের সাথে। সংরক্ষণে কঠোর অবস্থান প্রশাসন। বৃক্ষের সবুজিমা ছেয়ে গেছে পাখিদের বিচরণে। ডালে ডালে বাসা বেঁধেছে শামুক খোল। নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রাম এখন পাখিদের আবাসস্থল। উপযুক্ত পরিবেশ পেয়ে গত কয়েক বছর এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে পরিযায়ীরা। এই পাখিগুলি আমাদের তিরাইল গ্রামে আসে। এরা প্রকৃতির নিয়মেই মাঠ ঘাটে বিভিন্ন জায়গায় তারা যায়, খাবার গ্রহণ করে। এরা আমাদের কোনো ডিস্টার্ব করে না এবং এখানে দেখা যাচ্ছে সেই হিসাবে আমাদের তিরাইল গ্রামটা পাখির গ্রাম হিসেবে অনেক জায়গা পরিচিত। শামুক খোল বেশি দেখা গেলেও মাঝে মধ্যেই চোখে পড়বে সাদা বকের ঝাঁক। উকি দিয়ে যাবে রাতচড়া, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির হাঁস। ওরা বাসা বাঁধে, ডিম পাড়ে, বাসা ফোটায়। হ্যাঁ, অনেক সব আমারও ভালো লাগে। পাখি রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটি গঠন করেছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দুষ্কৃতিকারীরা যখন পাখি শিকারের জন্য আসে আমরা সেটা প্রতিহত করি। প্রকৃতি আগলে রাখে পরিযায়ীদের। মানুষের সাথেও বেশ সখ্যতা গড়ে উঠেছে নাম না জানা এসব পাখিদের। পাখি রক্ষায় কঠোর আইন প্রয়োগ করছে প্রশাসন। দেশে বিদেশি অনেক পাখি এখানে রয়েছে এবং বিভিন্ন এলাকার লোকজন এখানে পাখি দেখতে আসে। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সবসময় এই জায়গাটিকে মনিটরিং এর মধ্যে রাখি যাতে এই পাখিগুলোর ক্ষতি কেউ না করতে পারে। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখি রক্ষায় সবাই তৎপর হবে এমন প্রত্যাশা পাখিপ্রেমীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সমাজের পিছিয়ে পড়া শিশু ও এতিমদের ধর্মীয় আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে 2 বছর আগে রাজধানীর উত্তরখানে যাত্রা শুরু করে জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সম্মানে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে চলতি শিক্ষাবর্ষে 30 জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছেন। এ উপলক্ষে রোববার মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে ওয়াজ, দোয়া মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মাহফিলে বয়ান পেশ করেন পাকিস্তান থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলার সাঈদ ফয়সাল নাদিম। পরে তিনি দেশ জাতির কল্যাণ কামনা এবং বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। নুরুল ইসলাম ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, শিক্ষা, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। লেবাননে আবারও ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। রোববার রাজধানী বৈরুতে ড্রোন হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই। প্রাণহানির শিকার আরও 4 জন, আহত কমপক্ষে 28 জন। বৈরুতের দক্ষিণে দাহিয়ে অঞ্চলে হিজবুল্লাহর শক্ত অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তৃতীয়বারের চেষ্টায় তাবাতাবিকে হত্যায় সফল হয়েছে আইডিএফ। শীর্ষ নেতা মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। অভিযোগ, ইসরায়েলের এই হামলা আবারও খুলল সহিংসতার দরজা। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডার তাবাতাবি। সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখার প্রধান বা চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে।
নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে অপহরণের শিকার হয়েছে ৩০০-রও বেশি শিশু। আফ্রিকান দেশটিতে এক সপ্তাহে তৃতীয় গণ অপহরণের ঘটনা এটি। সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় আশঙ্কাজনক হারে এমন অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। নিজ বাড়িতেও নিরাপদ বোধ করছে না তারা। এমন পরিস্থিতিতে প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার দাবি নাইজেরিয়ানদের। স্কুল হোস্টেলের এই ঘরগুলোতেই ঘুমিয়েছিল ছোট্ট শিশুরা। রাতের আধারে হঠাৎই হানা দেয় দুষ্কৃতিকারীর দল। তুলে নিয়ে যায় অন্তত ৩০৩ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে। ঘটনা নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের সেন্ট মেরিস ক্যাথলিক স্কুলের। শুক্রবারের এই ঘটনাটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গণ অপহরণগুলোর একটি। তবে এর আগে একই সপ্তাহে ঘটে আরও দুটি বড় অপহরণের ঘটনা। এর আগে সোমবার পার্শ্ববর্তী কেব্বি অঙ্গরাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে ২০ জনেরও বেশি মুসলিম ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়। এছাড়াও হামলার শিকার হয় দক্ষিণের কওয়ারা অঙ্গরাজ্যের একটি চার্চ, যাতে প্রাণ হারায় ২ জন, আর অপহরণের শিকার হয় ৩৮ জন। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। নিজ বাড়িতেও সময় কাটছে প্রবল ভয় আর আতঙ্কে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। আমি মনে করি না কেউ নিরাপদ বোধ করছে। অপহরণ, বন্দুকধারীদের হামলা, খুন সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়ানক। মানুষ ঠিকমতো ঘুমাতে পারছে না। সামান্য শব্দ হলেই চমকে জেগে ওঠে। নাইজেরিয়ার কোনো জায়গায় এখন নিরাপদ নয়। এমন ভয়াবহ সংকটে প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ। সরকারের উচিত চার্চ, স্কুল আর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা, যাতে মানুষ অন্তত তাদের কর্মস্থলে নিরাপদে থাকতে পারে। ক্যাথলিক স্কুলে অপহরণের ঘটনার পর শনিবার নাইজার অঙ্গরাজ্যে অনির্দিষ্টকালের জন্য সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে প্রশাসন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।